এদিকে 15 সেনা কর্মকর্তা জেল ভেঙে পালিয়ে গেল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাহায্যে ভারতে অবস্থান নিয়েছে 15 সেনাবাহিনীর সদস্য। রীতিমতো আবার উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শেখ হাসিনাকে দেশে ফিরাতে ভয়ানক চক্রান্তে মেতেছে সেনাবাহিনীর সদস্যরা। একটা দেশের প্রাইম মিনিস্টার, ডজন খানেক মন্ত্রী, পুলিশের বড় কর্তা প্রায় 100 জনের মতো, আর্মির জেনারেল, কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালায় গেছে, একটাই দেশে পালায় গেছে। তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে? বাংলাদেশ সেনাপ্রধান হঠাৎই যেন হারিয়ে গেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ভোলায় বিজিবি এবং বিএনপি ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে। হঠাৎ করে বিজিবির সাথে ভয়ঙ্কর এই সংঘর্ষের সাথে কি ইঙ্গিত দেয়? বিএনপি কি তাহলে সহিংসতায় জড়িয়ে পড়েছে? আর বিএনপিকে কি প্রতিহত করতে যাচ্ছে সরকার? বিজিবি হঠাৎ করে কেন ভোলায় খেপে গিয়েছে বিএনপির উপর? দর্শক বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেই তোমারে ভ্যালু করবে। এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার আর আর্মিরে তেলাইতে 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 আকাশে তুলে ফেলেছে। চোখে চোখে মিথ্যা কথা বলে এখন আর্মি। গুম কমিশনের নাবিলার কথা শুনেন, মানে ওই যে সিটিটি আয়না ঘরের কথা সারা দুনিয়া জানে। আর্মিকে জিজ্ঞেস করছে যে ওই আয়না ঘরে গার্ড কারা ছিল, তো আর্মি কয় ওখানে আয়না ঘরই ছিল না, গার্ড কোত্থেকে আসবে? পরে দাবড়ানি খেয়ে বলে যে না আয়না ঘর ছিল কিন্তু দারোয়ান ছিল না, গার্ড ছিল না। চিন্তা করেন, ডিজিএফআই ডিরেক্টরদের নাম চাইছে, বলে নাই আমাদের কাছে। চিন্তা করেন, শুনেন ওর কাছেই শুনুন। প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল। পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা দুইজন মিলে ওখানে ছবি তুলেছি, আমরা তো আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম জানি না। মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন, কি করবেন? আমি সেদিন একটা চিঠি পেলাম, এটা আসছে কি আমরা যে পাঠিয়েছিলাম, এটা ডিজিএফআইকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান। ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাচ্ছি, আমি ডিরেক্টরের নাম পাঠান। একটা চিঠিতে লিটারালি লিখিতভাবে দিয়েছে, অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায়, তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং নাই। শুনলেন তো, একটা দেশের প্রাইম মিনিস্টার, ডজন খানেক মন্ত্রী, পুলিশের বড় কর্তা প্রায় 100 জনের মতো, আর্মির জেনারেল, কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালায় গেছে, একটাই দেশে পালায় গেছে। তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে? আপনি ভাবেন তো যে পাকিস্তানের প্রেসিডেন্ট, মন্ত্রী, আইএসআই এর কয়েকজন চিফ, কয়েকটা জেনারেল ইন্ডিয়া পালায় গেছে, পাকিস্তান ভেঙে যাবে একেবারে। বাদ দেন, শুধু রয়ের চিফ বাংলাদেশে পলায় এসছে, তাহলে কি করতো ইন্ডিয়া? প্রফেসর ইউনূস 2বার বক্তৃতা দিল জাতিসংঘে, একবার কইছে এই আর্গুমেন্টটা। দুনিয়াতে দ্বিতীয় কোন এক্সাম্পল আছে এরকম যে পুরা স্টেট মিশনারিজ এর পুরা শিপ গোয়েন্দা সংস্থা সহ আর্মি জেনারেল সহ পালায় গেছে শত্রু দেশে? কোন দেশ মানতো এটা? হালকা লাগাই দিত না আন্তর্জাতিক মহলে? আমাদের এক ভালসুন পররাষ্ট্র উপদেষ্টা আছে, সে বুড়া বয়সে নিজের সিভি কেমনে বড় করবে, সে ভারী করবে, সে ধান্দা আছে। ইন্ডিয়ারে এই কইরা দাবরানির উপরে রাখা যায়, কিছুই করে নাই। ভালো হয়েছে, তাতে কি লেভেলের অপদার্থ এগুলো সেগুলো দেখতে পারতেছে পাবলিক। আর দেখেন আর্মির গোলা বারুদের ফ্যাক্টরি, এটা কি বানাচ্ছে? ফার্নিচার বানাচ্ছে। দেখেন আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার, ডিফেন্স হচ্ছে ভেটারেন্স বিল্ড করতে হবে, দেখে চোখ ধরে তাকাইতে সাহস না কন্ট্রাক্টারি করে, মানে এদের কোনো লজ্জাও নাই। আবার জনগণের প্রভু হইয়া বসে। বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি আর্মিকে এই জায়গায় আনছে, সবার দায় আছে। আর্মিরা বুঝলে হয়, আপনাদের যে সৈনিক থেকে কাঠমিস্ত্রি বানাইছে, কন্ট্রাক্টর বানাইছে, বুঝবার পারছেন? এবার আর্মি মানে ফার্নিচার বানায়, কন্ট্রাক্ট নেয়। পলিটিশিয়ানরা তাদের উঠতে বসতে সালাম দেয়, আর সাংবাদিকরা তাদের ভয় পায়। এটা রাষ্ট্র না, এটা একটা দাস প্রথা। রুমিনুররা রাজনীতি শেখায়, কিন্তু রাজনীতির অ ক খ এটাও জানে না। রাজনীতি মানে জনতার ইচ্ছা, মানুষের সম্মতি। আর সামরিক শক্তি মানে ভয় দেখায়, শাসন করে, তারপরে পইরা যায় নিজের ওজনেই। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশ সেনাপ্রধান হঠাৎই যেন হারিয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন তিনি, তাকে দেখা যাচ্ছে না কেন, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি বেশ কয়েকটি এপিসোড করেছি। সেখানে বলেছি
যে বাংলাদেশকে ইউনূসের নেতৃত্বাধীন মৌলবাদী শক্তি, বিশেষ করে জামায়াত এনসিপি জোট এবং পাকিস্তানপন্থীদের কবল থেকে উদ্ধার করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা ও মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত বিশেষভাবে নির্ভর করছে জেনারেল ওয়াকারুজ্জামানের ওপর। আমার কথা অনেকেই বিশ্বাস করেননি। তারা বলেছেন ওয়াকার বিশ্বাসঘাতক, তার উপর নির্ভর করলে ভারত খুব ভুল করবে। হাসিনার পতনের মূলে ওয়াকারুজ্জামান, এই ছিল তাদের কথা। এটা আমারও কথা ছিল। এসব কথার কোনোটাই পুরো মিথ্যে নয়, কিন্তু পরিস্থিতির পরিবর্তন মানুষকে বাধ্য করে পরিবর্তিত হতে। সেটাই হয়েছে জেনারেল জামানের ক্ষেত্রে। আমার সূত্র মারফত পাওয়া খবর যে মিথ্যে ছিল না, সেটা প্রমাণ হলো পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনা অফিসার ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরেই যার স্থান সেই জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান CJCSC, তিনি জেনারেল সাহির শামসাদ মির্জা তার 4 দিনের সরকারি সফরে যেভাবে জেনারেল ওয়াকারুজ্জামান অদৃশ্য রয়ে গেলেন, সেটা দেখলে বোঝা যায়। পাকিস্তানি জেনারেল বাংলাদেশে 4 দিনের সফরে আসেন 24শে অক্টোবর বৃহস্পতিবার রাতে। তার সফরসূচির বিস্তারিত বিবরণে দেখা যাচ্ছে 24শে অক্টোবর বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে ফ্লাইট EK584 তাতে করে তিনি ঢাকায় আসেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী সাজিয়া সাইর, ব্রিগেডিয়ার মোহাম্মদ রশিদ খান, কমোডোর খান মোহাম্মদ আসিফ এবং 2 জন মেজর। তারা রাত্রি যাপন করেন ঢাকার রেডিসন ব্লু হোটেলে। জেনারেল জামান তাদেরকে যেমন রিসিভ করেননি, তেমনি হোটেলেও তাদের সাথে দেখা করেননি। 25শে অক্টোবর শুক্রবার পরদিন সকালে পাকিস্তান হাই কমিশনে একটি অনুষ্ঠান ছিল, সেখানেও নেই জেনারেল জামান। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।